আমরা বিভিন্ন প্রসেসের মধ্যে ফার্স্ট ল পড়বো। আমরা বিভিন্ন প্রসেস গুলো পড়ি। প্রসেস গুলো পড়ার আগে আমাদের কাছে বুঝতে হবে থার্মোডাইনামিক প্যারামিটার কি। থার্মোডাইনামিক প্যারামিটার আছে হচ্ছে তিনটা। থার্মোডাইনামিক প্যারামিটারস থার্মোডাইনামিক প্যারামিটারস থার্মোডাইনামিক প্যারামিটার আছে তিনটা। থার্মোডাইনামিক প্যারামিটারস আছে তিনটা। প্যারামিটারস গুলো কি কি? 1 টেম্পারেচার, 2 প্রেসার, 3 ভলিউম। এগুলো হচ্ছে থার্মোডাইনামিক প্যারামিটারস। ওকে, এবার আমরা বলবো থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস, তো থার্মোডাইনামিক প্রসেসের বিষয়টা করি। থার্মোডাইনামিক প্রসেস কোনগুলা? কোন একটা প্রসেসের মধ্যে যদি টেম্পারেচার, প্রেসার বা ভলিউম চেঞ্জ হয়, কোন একটা প্রসেসে যদি টেম্পারেচার, প্রেসার বা ভলিউম চেঞ্জ হয়, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলবো থার্মোডাইনামিক প্রসেস। সেই প্রসেসটাকে আমরা বলবো থার্মোডাইনামিক প্রসেস। তাহলে থার্মোডাইনামিক প্রসেস কয়েক প্রকার আছে। একটা হচ্ছে আইসোথার্মাল, আরেকটা হচ্ছে আইসোব্যারিক, আরেকটা হচ্ছে আইসোকরিক। প্রথমে আসো আইসোথার্মাল। আইসোথার্মাল মানে কি? আইসোথার্মাল প্রসেস মানে কি? আইসোথার্মাল প্রসেস মানে হচ্ছে এমন এক প্রসেস, আইসোথার্মাল প্রসেস মানে হচ্ছে এমন এক প্রসেস যে প্রসেসের টেম্পারেচার কনস্ট্যান্ট। যে প্রসেসের টেম্পারেচার কনস্ট্যান্ট। তো টেম্পারেচার কনস্ট্যান্ট হলেও দুইটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে প্রেসার এবং ভলিউম। প্রেসার, ভলিউম চেঞ্জ হবে। প্রেসার, ভলিউম চেঞ্জ হবে। ঠিক আছে? তো আইসোথার্মাল প্রসেসে একটা গ্যাস ল ফলো করা হবে, যে গ্যাস লটাকে আমরা বলি বোয়েলস ল। বোয়েলস ল আমাদেরকে বলে তুমি যত বেশি প্রেসার দিবা, ভলিউম তত কমবে কনস্ট্যান্ট টেম্পারেচারে। এটা একটা সিলিন্ডার, আর এটা হচ্ছে সেই সিলিন্ডারের মধ্যে সেই সিলিন্ডারের ভেতরে একটা পিস্টন। সেই সিলিন্ডারের ভেতরে একটা পিস্টন। হ্যাঁ, এবার দেখো আমরা এই পিস্টনের আমরা এখানের মধ্যে কিছু গ্যাসকে কনফাইন করে রাখছি। আমরা এখানে কিছু গ্যাসকে কনফাইন করে রাখছি। এখন যদি আমরা চাপ দিই, তাহলে কিভাবে চাপ দিতে পারি? আমরা পিস্টনটার সাহায্যে চাপ দিতে পারি। আমরা এখানে পিস্টনটার সাহায্যে চাপ দিতে পারি। আমরা পিস্টনটার সাহায্যে চাপ দিলাম। পিস্টনের সাহায্যে কি করলাম? চাপ দিলাম। যদি আমরা চাপ দিই তাহলে ভলিউম কি হচ্ছে? কমে যাচ্ছে। ভলিউম মানে কি? যে পরিমাণ জায়গা দখল করে। আগে গ্যাস এই পরিমাণ জায়গা দখল করতো, এখন তার তুলনায় কম পরিমাণ জায়গা দখল করে। তো তুমি যদি চাপ বাড়াও তাহলে গ্যাসের ভলিউম কমে যাবে। আচ্ছা, চাপ বাড়ানোর বিষয়টা আমরা এখানে পড়তেছি একটু এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আমি চাপ দিতেছি, ভলিউমটা কমতেছে এভাবে। কিন্তু আসলে এটাকে আসলে আমরা গ্যাসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। তো গ্যাসের প্রেসার হচ্ছে যে কি, গ্যাস কন্টেনারের দেয়ালে আর পিস্টনের দেয়ালে কি পরিমাণ আঘাত করতেছে, এটা হচ্ছে গ্যাসের প্রেসার। এখন আমি যখন উপর দিয়ে পিস্টনটাকে নিচে নামাই দিচ্ছি, তখন কিন্তু গ্যাস আগের পরিমাণ জায়গা পাচ্ছে না, গ্যাস আগের তুলনায় কম জায়গা পাইতেছে। এই কম জায়গায় কিন্তু গ্যাস কি করবে? আগের তুলনায় বেশি ধাক্কাধাক্কি করবে। ঠিক না? তোমরা তুমি যদি অনেক বড় একটা রুমের মধ্যে 50 জনকে রাখো, আর অনেক ছোট একটা রুমের মধ্যে 50 জনকে রাখো, ধাক্কাধাক্কি কোথায় বেশি হবে? ছোট রুমে বেশি হবে না? তো ভলিউম যখন কমে ফেলবা, জায়গাটা যখন কমে ফেলবে, ধাক্কাধাক্কি বেশি হবে। এই যে ধাক্কাধাক্কি আছে, এটাকেই বলা হয় প্রেসার। তো তুমি ভলিউমটা কমে ফেলতেছো এন্ড প্রেসারটা বেড়ে যাচ্ছে। তুমি গ্যাসের ভলিউম কমাচ্ছ, প্রেসারটা বেড়ে যাচ্ছে। আসলে ঘটনাটা হচ্ছে এটা যে তুমি গ্যাসের ভলিউম কমাচ্ছ, আর গ্যাসের ভেতরে যে গাদাগাদি আছে, যে ধাক্কাধাক্কি আছে, এটা বেড়ে যাচ্ছে। আর এটা বেড়ে যাওয়া মানেই হচ্ছে প্রেসার বেড়ে যাওয়া। এটা বেড়ে যাওয়া মানে কি? প্রেসার বেড়ে যাওয়া। বুঝছি আমরা? তো ভলিউম কমালে প্রেসার বাড়বে, প্রেসার বাড়ালে ভলিউম কমবে।
এই যে সম্পর্কটা আছে যেখানে একটা বাড়লে আরেকটা কমে, এটাকে আমরা বলি ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। এটাকে কি বলি? ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। তো বোয়েলস ল, এটা তো আশা করি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে পড়াইছি না? তো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই হচ্ছে আমরা বিপি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক না? এটা পাই। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে পিএফ ভিএফ ইজ ইকুয়ালস টু পিআই ভিআই, যেখানে পিএফ বুঝে ফাইনাল প্রেসার, ভিএফ বুঝে ফাইনাল ভলিউম, পিআই বুঝাই ইনিশিয়াল প্রেসার, আর ভিআই বুঝাই ইনিশিয়াল ভলিউম। ফাইনাল প্রেসার, ইনিশিয়াল প্রেসার, ফাইনাল প্রেসার, ইনিশিয়াল প্রেসার, ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম। ভেরি গুড। তো এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস নিয়ে এই গল্প। এখন আমরা আইসোথার্মাল প্রসেসের মধ্যে ফার্স্ট লটা অ্যাপ্লাই করব। আইসোথার্মাল প্রসেস এখন আমরা ফার্স্ট লটা অ্যাপ্লাই করব। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে তুমি যে পরিমাণ হিট দিবা তার একটা অংশ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, আর বাদ বাকি অংশ কাজ করবে, এখন এই যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ইন্টারনাল এনার্জি যদি বাড়ে তাহলে টেম্পারেচার বাড়ে, ইন্টারনাল এনার্জি যদি কমে তাহলে টেম্পারেচার কমে। এটাকে চাইলে এভাবে বলা যায় না যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ইন্টারনাল এনার্জি বাড়ে, আর টেম্পারেচার যদি কমে তাহলে ইন্টারনাল এনার্জি কমে। তো আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার তো কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার পরিবর্তন হবে না। তাহলে টেম্পারেচার যদি পরিবর্তন না হয়, ইন্টারনাল এনার্জি কি পরিবর্তন হবে? ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে না। তো ডেল ইউ কি বোঝায়? ইন্টারনাল এনার্জির পরিবর্তন। তাহলে এখানে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে না। তাহলে এখানে ডেল ইউ সমান সমান কি দাঁড়ায়? এখানে ডেল ইউ সমান সমান দাঁড়ায় 0। তাহলে ডেল ইউ সমান সমান যদি 0 দাঁড়ায়, এখানে আমরা পাচ্ছি ডেল কিউ সমান সমান ডেল ডব্লিউ। এই যে ডেল কিউ সমান সমান ডেল ডব্লিউ, এটার একটা অর্থ আছে। এটার অর্থ হচ্ছে এরকম, আমি যে পরিমাণ হিট দিব সেটা পুরোপুরি কাজে ব্যবহৃত হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা। আরেকটা অর্থ হচ্ছে সিস্টেম যদি কন্ট্রাকশন কাজ করে, সিস্টেম যে পরিমাণ কন্ট্রাকশন কাজ করবে ঠিক সেই পরিমাণ হিট সিস্টেম রিলিজ করবে। বিষয়টা বোঝায়। তো তোমার এখানে ধরো একটা সিস্টেম আছে, হুম, এখানে একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। এবার তুমি যদি এখানের মধ্যে হিট দাও, কি দাও? হিট দাও, হিট অ্যাড করো। তুমি যদি এখানে হিট অ্যাড করো তাহলে কি হবে? তাহলে এখানের মধ্যে এক্সপ্যানশন হবে। ধরো এটা আসলে কোথায়? এই পিস্টনটা ধরো এখানে আছে, তুমি এখানে হিট দিছো, হিট দিলে কি করবে? হিট দিলে এটা এক্সপ্যান্ড করবে, হিট দিলে এটা
এক্সপ্যান্ড করবে। কেন এক্সপ্যান্ড করতেছে? তুমি যে পরিমাণ হিট দিচ্ছ সেই পরিমাণ ওয়ার্ক ডানে কনভার্ট হচ্ছে। এটা কেন হয়? তোমার এখানে যে পরিমাণ হিট দিচ্ছ তার 1 ফুটও কি করবে না, টেম্পারেচার কি ইনক্রিজ করবে না। তো যেহেতু টেম্পারেচার কি ইনক্রিজ করতেছে না, তাই বলে পুরোটাই কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? এক্সপ্যানশন ওয়ার্কে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্সপ্যানশন ওয়ার্কের গল্প। এবার যদি আমি কন্ট্রাকশন ওয়ার্কের কথা বলি, যদি আমি কন্ট্রাকশন ওয়ার্কের কথা বলি, যদি আমি কন্ট্রাকশন ওয়ার্কের কথা বলি, কন্ট্রাকশন ওয়ার্ক ইন আইসোথার্মাল প্রসেস, আমি এটাকে বলা যেতে পারে এরকম কন্ট্রাকশন আইসোথার্মাল ওয়ার্ক। তো প্রথমে আসি কন্ট্রাকশনে। তো যখন আমি কন্ট্রাক্ট করতেছি, অর্থাৎ যখন আমি পিস্টনটাকে নিচে নামাচ্ছি, তো যখন আমি পিস্টনটাকে নিচে নামাচ্ছি তখন কিন্তু মলিকিউল গুলো একটা আরেকটার সাথে কোলাইড করতেছে, আগের তুলনায় একটা আরেকটার সাথে বেশি কোলাইড করতেছে। তো যেহেতু কোলাইড করতেছে, সে কিন্তু হিট তৈরি করবে। কি তৈরি করবে? হিট তৈরি করবে। হিট তৈরি করবে না? এখন এই যে হিটটা তৈরি করতেছে, এই যে হিটটা তৈরি করতেছে, এই হিটটা যদি সিস্টেমে থেকে যায় তাহলে টেম্পারেচার বেড়ে যাবে না? টেম্পারেচার বেড়ে যাবে না? এখন তো আইসোথার্মাল প্রসেস, মানে টেম্পারেচার বাড়তে পারবে না। তো টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, মানে টেম্পারেচারের বৃদ্ধিটা থামানোর জন্য, টেম্পারেচার বৃদ্ধিটা থামানোর জন্য এই হিটটার কাছে বের হইতেই হবে। তার মানে আমি কন্ট্রাকশন ওয়ার্ক করছি এবং টেম্পারেচার সেম আছে, এটার একটাই শর্ত, সেটা হচ্ছে যে হিটটা তৈরি হবে সেই হিটটার কাছে অবশ্যই সিস্টেম থেকে বের হইতে হবে। আবার বলি, আমি যদি পিস্টনটাকে নিচে নামাই দিই, মলিকিউল গুলো আগের তুলনায় বেশি কোলাইড করবে। আগের তুলনায় বেশি কোলাইড করলে তারা হিট তৈরি করবে। এই যে হিট তৈরি করছে, এই হিটটা রিলিজ করে দিচ্ছে বলে সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। এই হিটটা যদি রিলিজ না করতো তাহলে সিস্টেমের টেম্পারেচার বেড়ে যেত। তাহলে এক্সপ্যানশন ওয়ার্কে হিট দিতে হয় আর কন্ট্রাকশন ওয়ার্কে হিট বের হয়। এতটুকু আমরা বুঝছি? ভেরি গুড। এরপর আসো, ওয়ার্ক ডান in work done in isothermal process. Work done in isothermal process. NRT/ln VF by VI. NRT/ln VF by VI. এটা হচ্ছে work done in isothermal process. আমরা কি জানি? PF VF সমান সমান PI VI। এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা বের করতে পারি VF by VI। VF by VI হচ্ছে PI by PF। VF by VI হচ্ছে PI by PF। VF by VI হচ্ছে PI by PF, ঠিক না? তাহলে আমরা VF by VI এর পরিবর্তে কি লিখতে পারি? আবার চাইলে আমরা লিখতে পারি PI by PF। PI by PF লিখতে পারি চাইলে। তাহলে এই দুইটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। এই দুইটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা আইসোথার্মাল প্রসেসে। ওয়ার্ক ডানের ফর্মুলা আইসোথার্মাল প্রসেসে। তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এটা। তো ওয়ার্ক ডান মানে কি? ডেল ডব্লিউ। তো ওয়ার্ক ডান মানে কি? ডেল ডব্লিউ না? অবশ্যই ওয়ার্ক ডান মানে ডেল ডব্লিউ। ওয়ার্ক ডান মানে অবশ্যই ডেল ডব্লিউ। ঠিক আছে? ওকে। তো আমরা চাইলে এখানের মধ্যে ডেল ডব্লিউর পরিবর্তে এই ওয়ার্ক ডানের সূত্রটা বসাতে পারি, ঠিক না? ডেল ডব্লিউর পরিবর্তে এই ওয়ার্ক ডানের সূত্রটা বসাতে পারি। তাহলে এখন যে সূত্রটা বসাচ্ছি সেটা হচ্ছে কি? ফার্স্ট ল এবং ওয়ার্ক ডানের সূত্রর কম্বিনেশন। আসো, ফার্স্ট ল প্লাস ওয়ার্ক ডান। তো কম্বিনেশনটা কিরকম দাঁড়ায়? ফার্স্ট ল কি হয়? আইসোথার্মাল প্রসেসের জন্য ফার্স্ট ল হচ্ছে এটা। আবার আমরা জানি ওয়ার্ক ডান হচ্ছে NRT/ln VF by VI, ঠিক না? তো আমরা এই দুইটাকে কম্বাইন করে কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি, ডেল কিউ সমান সমান ডেল ডব্লিউ সমান সমান NRT/ln VF by VI। এবার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি চাইলে এটা লিখতে পারো এখান থেকে যে ডেল কিউ সমান সমান NRT/ln VF by VI। এবার এটা হচ্ছে মজাদার কাহিনী। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা বা এই ফর্মুলাটার এসেন্সটা একটু বুঝতে হবে। প্রথমে আসি NRT/ln VF by VI। এটা কিসের সূত্র? এটা হচ্ছে ওয়ার্ক ডানের সূত্র। কিসের সূত্র? ওয়ার্ক ডানের সূত্র। কিন্তু এই সূত্র দিয়ে আমি কি পাবো? কি পরিমাণ হিট চেঞ্জ হয়েছে সেটা পাবো। কি পরিমাণ হিট চেঞ্জ হয়েছে সেটা পাবো। যদি এক্সপ্যানশন ওয়ার্ক হয় তাহলে আমি যে পরিমাণ হিট দিচ্ছি সেই পরিমাণ হিট ওয়ার্কে কনভার্ট হচ্ছে বলে আমি ওয়ার্ক ডান বের করলে কি পরিমাণ হিট রিসিভ হয়েছে সেটা পেয়ে যাব।
ওকে, তাহলে যদি এটা কি হয়, যদি এটা এক্সপ্যানশন ওয়ার্ক হয়, যদি ওয়ার্ক ডানটা কি হয়, এক্সপ্যানশন ওয়ার্ক হয়, যদি এটা কি হয়, এক্সপ্যানশন ওয়ার্ক হয়। এক্সপ্যানশন ওয়ার্ক মানে কি? এক্সপ্যানশন ওয়ার্ক মানে হচ্ছে ভিএফ ভিআই এর চেয়ে বড়। এক্সপ্যানশন ওয়ার্ক মানে কি? ভিএফ ভিআই এর চেয়ে বড়, ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউমের চেয়ে বড়, এটাকে বলা হয় এক্সপ্যানশন ওয়ার্ক। যদি এটা এক্সপ্যানশন ওয়ার্ক হয় তাহলে ডেল কিউ হচ্ছে হিট রিসিভড, ডেল কিউ হচ্ছে হিট রিসিভড বাই সিস্টেম। সিস্টেমে যে পরিমাণ হিট দিছো সেটাই ওয়ার্কে কনভার্ট হয়েছে, তাহলে তুমি ওয়ার্কটা বের করলে হিট রিসিভড বাই সিস্টেম পেয়ে যাবা। বুঝে গেছে? ভেরি গুড। আবার আসো, আমরা কি জানি? আমরা জানি যদি কন্ট্রাকশন ওয়ার্ক হয়, মানে যদি সিস্টেম কন্ট্রাক্ট করে, তাহলে হিট কি হয়, সিস্টেম থেকে রিলিজড হয়, সিস্টেম থেকে রিলিজড হয়। তাহলে এটা যদি কি হয়, এটা যদি কন্ট্রাকশন ওয়ার্ক হয়, আমরা জানি যে পরিমাণ কন্ট্রাকশন ওয়ার্ক হবে, যে পরিমাণ কন্ট্রাকশন ওয়ার্ক হবে, যে পরিমাণ কন্ট্রাকশন ওয়ার্ক হবে, ঠিক সেই পরিমাণ হিট সিস্টেম থেকে রিলিজ হবে। তা আমি যে পরিমাণ কন্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে সেটা বের করতে পারলে আমি আলটিমেটলি এটা বের করে ফেলতে পারবো যে কি পরিমাণ হিট আসলে সিস্টেম থেকে রিলিজ হচ্ছে। আমরা কি এতটুকু বুঝছি? এতটুকু কি আমরা বুঝছি সোফার? আচ্ছা, ভেরি গুড। এরপর আমরা যাব হচ্ছে আইসোথার্মাল প্রসেস নিয়ে আমাদের কথাবার্তা শেষ, ঠিক আছে? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসো ব্যারিক প্রসেস। আইসো ব্যারিক প্রসেস। আইসো ব্যারিক প্রসেস মানে কি? যে প্রসেসের মধ্যে প্রেসার কনস্ট্যান্ট। এবার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে চেঞ্জ হবে কারা? ভলিউম এন্ড টেম্পারেচার। তো প্রেসার কনস্ট্যান্ট থাকলে ভলিউম আর টেম্পারেচারের চেঞ্জটা কিরকম? প্রপোর্শনাল। এই যে কথাটা বললাম, the volume of a fixed amount of gas is directly proportional to its absolute temperature, এই যে কথাটা বললাম, এটা কার কথা? এটা হচ্ছে চার্লস শ্রাইবের কথা, তাই বলে এটাকে বলা হয় চার্লস ল। এখান থেকে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে কি শিখতে পারছিলাম? এখান থেকে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে এটাই শিখতে পারছিলাম যে ভিএফ বাই টিএফ সমান সমান ভিআই বাই টিআই, যেখানে ভিএফ বুঝে হচ্ছে ফাইনাল ভলিউম, টিএফ বুঝে হচ্ছে ফাইনাল টেম্পারেচার, ভিআই বুঝে হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আর টিআই বুঝে হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। ভিএফ হচ্ছে ফাইনাল ভলিউম, ভিএফ হচ্ছে ফাইনাল ভলিউম, টিএফ হচ্ছে ফাইনাল টেম্পারেচার, ভিআই হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আর টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। বোঝা গেছে? ক্লিয়ার? এতটুকু আশা করি বুঝছো, এতটুকু আশা করি বুঝছো। এবার আসো, এবার আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যাব। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? আচ্ছা, ফার্স্ট ল লিখি, শুধু তুমি বুঝে যাবে যে এটা আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কথাই বলতেছি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে আমি সিস্টেমে কোন প্রকার হিট দিলে তার একটা পার্টিকুলার অংশ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে আর বাদ বাকি অংশ ওয়ার্ক ডান করবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটাই বলে, ঠিক না? এখন আইসোব্যারিক প্রসেসের মধ্যে তোমার দুটোটাই ঘটবে, ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে, ওয়ার্ক ডান হবে, ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে, ওয়ার্ক ডান হবে। তো
আইসোথার্মালের ক্ষেত্রে যে বিষয়টা আছে এটা একটু সরি আইসোব্যারিকের ক্ষেত্রে যে বিষয়টা আছে এই গল্পটা আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। গল্পটা হচ্ছে কিছুটা এরকম যে এটা হচ্ছে সিস্টেমটা, তুমি এখানে হিট দিছো মানে কি ডেল কিউ দিছো, হিট দিলে কি হবে, হিট দিলে এক্সপ্যানশন হবে, হিট দিলে এক্সপ্যানশন হবে, হিট দিলে এক্সপ্যানশন হবে, বুঝছো? এটা হচ্ছে ফার্স্ট ল, এটা হচ্ছে ফার্স্ট ল। এই ফার্স্ট ল এর তুমি এখানে হিট দিচ্ছ এক্সপ্যানশন হচ্ছে, দেখো আইসোব্যারিক প্রসেসে প্রেসার কনস্ট্যান্ট, তো যখন প্রেসার কনস্ট্যান্ট থাকবে তখন কিন্তু ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে, ওয়ার্ক ডান হবে, ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে, ওয়ার্ক ডান হবে। তার মানে তুমি হিট দিবা, তার একটা অংশ টেম্পারেচারকে ইনক্রিজ করবে, মানে হচ্ছে ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করবে, আর বাকি অংশ ওয়ার্ক ডান করবে, অর্থাৎ এক্সপ্যানশন করবে। তো আইসোব্যারিক প্রসেসে দুইটা ঘটনাই ঘটবে, যে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে, ওয়ার্ক ডান হবে। এবার আসো আমরা কি বোঝার চেষ্টা করি। এবার প্রেসারটা কিভাবে কনস্ট্যান্ট থাকতেছে এটা একটা বোঝার বিষয়। প্রেসারটা কিভাবে কনস্ট্যান্ট থাকতেছে, তো তোমার এখানের মধ্যে কি আছে, গ্যাস মলিকিউল আছে। হ্যাঁ, তোমার এখানের মধ্যে কি আছে, গ্যাস মলিকিউল আছে। গ্যাস মলিকিউল কি করবে, গ্যাস মলিকিউল পিস্টনের গায়ে ধাক্কা দিয়ে, ঠিক না? গ্যাস মলিকিউল কি করে, গ্যাস মলিকিউল পিস্টনের গায়ে ধাক্কা দেয়। গ্যাস মলিকিউল কি করে, গ্যাস মলিকিউল পিস্টনের গায়ে ধাক্কা দেয়, গ্যাস মলিকিউল পিস্টনের গায়ে ধাক্কা দেয়, গ্যাস মলিকিউল পিস্টনের গায়ে ধাক্কা দেয়, ঠিক আছে? তো গ্যাস মলিকিউল পিস্টনের গায়ে কি পরিমাণ ধাক্কা দিচ্ছে, এটা হচ্ছে গ্যাসের প্রেসার, এটা হচ্ছে গ্যাসের প্রেসার। তো তুমি যখন হিট দিবা তখন গ্যাস মলিকিউল গুলো বেশি এনার্জি পাবে। তো গ্যাস মলিকিউল গুলো যদি এনার্জি বেশি পায়, সে আগের তুলনায় বেশি ধাক্কা দিতে পারবে। তো এখানে যদি তার প্রেসার পি থাকে, হিট দেওয়ার পরে সে আগের তুলনায় বেশি ধাক্কা দিবে এবং তার প্রেসার বেড়ে যাবে। তো প্রেসার বেড়ে গিয়ে ধরো এক্স হয়ে গেছে, প্রেসার বেড়ে গিয়ে এক্স হয়ে গেছে। এখন যেহেতু আগের তুলনায় বেশি ধাক্কা দিচ্ছে, তাই বলে পিস্টনটা এখন উপরে উঠে যাবে, তাই বলে পিস্টনটা এখন উপরে উঠে যাবে, তাই বলে পিস্টনটা এখন কি হবে, উপরে উঠে যাবে। তো পিস্টনটা যখন উপরে উঠে যাবে তখন জায়গা কি হয়ে গেছে, জায়গা বেড়ে গেছে। তখন কি হয়েছে, জায়গা বেড়ে গেছে। আমি তোমাকে বলছিলাম যে তুমি 50 জন মানুষকে বড় একটা রুমে রাখছো আর 50 জন মানুষকে ছোট একটা রুমে রাখছো, কোথায় ধাক্কাধাক্কি বেশি হবে, ছোট রুমে ধাক্কাধাক্কি বেশি হবে, বড় রুমে ধাক্কাধাক্কি কম হবে। তার মানে স্পেস যখন বেড়ে যায় তখন ধাক্কাধাক্কি কমে যায়, তখন ধাক্কাধাক্কি কমে যায়। এই যে ধাক্কাধাক্কি কমে যাচ্ছে, এটার মানে হচ্ছে প্রেসার কমে যাচ্ছে। তুমি হিট দিছো, প্রথমে তুমি হিট দিছো, একটু মনে রাখবে, প্রথমে তুমি হিট দিছো, মলিকিউল গুলো এনার্জি গেইন করছে, আগের তুলনায় বেশি ধাক্কাধাক্কি করতেছে, পিস্টনটা উপরে উঠে গেছে, জায়গা বেড়ে গেছে। এখন আবার কম ধাক্কাধাক্কি করতেছে, এখানে প্রেসার বাড়ছিল আর এখানে প্রেসার কমছে। এই যেখানে প্রেসার কমছে, এখানে প্রেসার কমে দেখা যাচ্ছে ঠিক আগের প্রেসারে চলে যাচ্ছে। তাহলে ইনিশিয়াল প্রেসার আর ফাইনাল প্রেসার কি সেম, ইনিশিয়াল প্রেসার আর ফাইনাল প্রেসার সেম, ইনিশিয়াল প্রেসার আর ফাইনাল প্রেসার সেম। এই কারণে প্রসেসটাকে বলা হচ্ছে আইসোব্যারিক প্রসেস। তো আইসোব্যারিক প্রসেসের জন্য ফার্স্ট ল এর সূত্র হচ্ছে ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। আচ্ছা, তো এখন আমরা কয়েকটা জিনিস পড়বো, তার মধ্যে প্রথমে পড়বো হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইন আইসোব্যারিক প্রসেস, work done in isobaric process, work done in isobaric process, work done in isobaric process, isobaric process work done। আসো আইসোব্যারিক প্রসেসে ওয়ার্ক ডান এটা কিভাবে বের করব, এটা বের করা খুব সহজ। ডেল ডব্লিউ সমান সমান পি ডেল বি, ডেল ডব্লিউ সমান সমান পি ডেল বি, ডেল ডব্লিউ সমান সমান পি ডেল বি, এভাবে আমরা আইসোব্যারিক প্রসেসে ওয়ার্ক ডান বের করতে পারবো। ডেল ডব্লিউ সমান সমান পি ডেল বি, এভাবে আমরা আইসোব্যারিক প্রসেসে ওয়ার্ক ডান বের করতে পারবো। তো এখন এটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট লতে কি ওয়ার্ক ডান আছে না, ফার্স্ট লতে কি আছে, ওয়ার্ক ডান আছে। তুমি ওয়ার্ক ডানের সূত্র জানো, এবার এই দুইটাকে কম্বাইন করে তুমি আরেকটা সূত্র পাবা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ল এবং ওয়ার্ক ডান, এই দুইটাকে ব্যবহার করতেছি আমরা। ফার্স্ট ল এবং ওয়ার্ক ডান এই দুইটাকে ব্যবহার করতেছি। এবার এই দুইটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো, ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, ডেল ডব্লিউ এর পরিবর্তে আমরা বসাবো পি ডেল বি, ডেল ডব্লিউ এর পরিবর্তে আমরা বসাবো পি ডেল বি, ডেল ডব্লিউ এর পরিবর্তে আমরা বসাবো পি ডেল বি। বোঝা গেছে বিষয়টা? তো
আমাদের ফার্স্ট ল এখানে শেষ হয় না আইসোবারিক প্রসেসের জন্য। আইসোবারিক প্রসেসের জন্য ডেল ইউ আছে না, তো ডেল ইউর পরিবর্তে আমরা কিছু একটা লিখবো। তো ডেল ইউর পরিবর্তে আমরা কি লিখতে পারি? প্রথমে আমরা আসি যে ডেল ইউ আসলে কি। ডেল ইউ আসলে কি? ডেল ইউ প্রথমত হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। দ্বিতীয়ত ডেল ইউর আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ এনার্জি রেসপন্সিবল ফর চেঞ্জ অফ এনার্জি রেসপন্সিবল ফর টেম্পারেচার চেঞ্জ। চেঞ্জ অফ এনার্জি রেসপন্সিবল ফর টেম্পারেচার চেঞ্জ, এটাও ডেল ইউ। এটাও কি ডেল ইউর আরেকটা পরিচয়, ডেল ইউর আরেকটা পরিচয়। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। আমি কি বলছি যে ডেল কি পরিমাণ হিট দিব, তার একটা অংশ টেম্পারেচার কে ইনক্রিজ করবে আর বাকি অংশ ওয়ার্ক ডান করবে। তো ডেল কিউ যে হিটটা দিচ্ছি তার যে অংশটা টেম্পারেচার কে ইনক্রিজ করে সেটা হচ্ছে ডেল ইউ। তাহলে ডেল ইউ কে চাইলে আমরা এটা বলতে পারি না যে amount of heat required to change temperature। amount of heat required to change temperature এটাই হচ্ছে ডেল ইউ। এটাই হচ্ছে কি ডেল ইউ। ব্রিলিয়ান্ট। আসো, এই ডেল ইউ বুঝতে হলে আমাদের কাছে দুইটা জিনিস বুঝতে হবে ভালো করে। এটা হচ্ছে হিট ক্যাপাসিটি বলে। এখানের মধ্যে কি লিখছে তো ভুলে গেছি গা, সিপিসিবি মোলার হিট ক্যাপাসিটি ছিল। মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি একটা হচ্ছে স্পেসিফিক হিট আর একটা হচ্ছে হিট ক্যাপাসিটি, মনে করছে? আচ্ছা আসো, মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি সি। এটার অর্থ কি? এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ ওয়ান মোল সাবস্টেন্স বাই 1 কেলভিন। কোন একটা সাবস্টেন্সের 1 মোল পরিমাণের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট প্রয়োজন সেটাকে বলা হয় মোলার হিট ক্যাপাসিটি। is known as molar heat capacity of that substance। আচ্ছা, মোলার হিট ক্যাপাসিটি সেটা হচ্ছে হিট রিকোয়ার্ড, এখান থেকে কপি করি, হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ temperature of 1 mole by 1 Kelvin। এটাই হচ্ছে সি। আমরা কি বুঝতে পারছি? ভেরি গুড। তার মানে 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে আমার সি পরিমাণ হিট প্রয়োজন। তাহলে 1 মোলের জন্য যদি সি পরিমাণ হিট প্রয়োজন হয়, তাহলে এন মোলের জন্য কি পরিমাণ হিট প্রয়োজন হবে? এন সি পরিমাণ হিট প্রয়োজন হবে। আচ্ছা, 1 কেলভিনের 1 কেলভিন, দেখো এখানেও কি 1 কেলভিন না, এখানেও কি 1 কেলভিন না? তাহলে দেখো টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে, এন মোলের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যদি আমার এনসি পরিমাণ হিট প্রয়োজন হয়, তাহলে ডেল্টি কেলভিন ইনক্রিজ করতে আমার কি পরিমাণ হিট প্রয়োজন হবে?
যদি ডেল্টি কেলভিন চেঞ্জ করতে চাই টেম্পারেচার, তাহলে আমার কি পরিমাণ হিট প্রয়োজন হবে? এনসি ডেল্টি পরিমাণ হিট প্রয়োজন হবে। ঠিক আছে, সিম্পল ইউনিটারি মেথড, সিম্পল ইউনিটারি মেথড, সিম্পল ইউনিটারি মেথড। ঠিক আছে, ওকে। এই যে মোলার হিট ক্যাপাসিটি আছে, মোলার হিট ক্যাপাসিটি আবার দুই প্রকার। একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার, আর একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার, আর একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। তো এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি at constant pressure, আর একটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি at constant volume, যেটাকে আমরা বলবো সিভি, যেটাকে আমরা কি বলবো? সিভি। বোঝা গেছে? ভেরি গুড। তো সিভি কি? মোলার হিট ক্যাপাসিটি at constant pressure। তো তুমি এটাকে আরো একভাবে ডিফাইন করতে পারো, তুমি এটাকে আরো একভাবে ডিফাইন করতে পারো। তুমি এটা কিভাবে ডিফাইন করতে পারো? আগে বলো মোলার হিট ক্যাপাসিটি কি? মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে 1 মোলার টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট প্রয়োজন, এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটি কি? মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে, মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে 1 মোলার টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট দরকার, এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। তো তুমি তাও তোমার ডিসিশনটা জানাও, মানে যখন আমাদের নেক্সট চ্যাপ্টার শেষ হবে এরপরে তুমি আমাকে জানাবা যে তুমি আসলে ম্যাথ পড়বা কি পড়বা না। ম্যাথ পড়লে, আমি তোমাকে বলছি, ম্যাথ পড়লে কোনো ইনক্রিমেন্ট নাই, জাস্ট হচ্ছে কি তোমার রেকর্ডিং এর উপর আমি বেশি চাপ দিব, এটাই। ওকে, আসো। আমার মতো এটাই তোমার জন্য বেস্ট হবে, বাট হোয়াটএভার, আমরা পড়ালেখার দিকে যাই। হ্যাঁ, আমি তোমাকে আর কোনো চাপ না দিই। সি হচ্ছে কি? হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 1 মোল বাই 1 কেলভিন। তো সি হচ্ছে হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি। সি হচ্ছে কি? মোলার হিট ক্যাপাসিটি। সি হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। সি হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। এখন আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। মোলার হিট ক্যাপাসিটি মানেই হচ্ছে 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বাড়াইছো। মোলার হিট ক্যাপাসিটি মানে 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বাড়াইছো। এই কাজটা যদি তুমি কনস্ট্যান্ট প্রেসারে করো, তাহলে সেটাকে আমি বলবো মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে সিপি কি হবে? সিপি কি হবে? সিপি হবে হচ্ছে at constant pressure, at constant pressure heat required to increase the temperature of 1 mole by 1 Kelvin। ঠিক আছে, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে সিপি। বুঝছো বিষয়টা? এখন আমরা যাব হচ্ছে সিভি তে। সিভি কি জিনিস? সিভি হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। মোলার হিট ক্যাপাসিটি মানেই হচ্ছে 1 মোলার টেম্পারেচার 1 কেলভিন বাড়াচ্ছো। এখন এটা যদি তুমি কনস্ট্যান্ট ভলিউমে করো, তাহলে সেটাকে আমরা বলবো সিভি। তাহলে সেটাকে আমরা বলবো সিভি। যদি তুমি এই কাজটা 1 কেলভিনে করো, সরি এই কাজটা যদি তুমি কনস্ট্যান্ট ভলিউমে করো, এই কাজটা যদি তুমি কনস্ট্যান্ট ভলিউমে করো, 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বাড়াচ্ছো, যদি তুমি কনস্ট্যান্ট ভলিউমে করো, তাহলে যে পরিমাণ হিট তোমার প্রয়োজন হবে সেটাকে আমরা বলবো সিভি। সেটাকে আমরা কি বলবো? সিভি। ঠিক আছে, তার মানে কি সি, সি, সিপি, সিভি এগুলোর মধ্যে আসলে পার্থক্য নাই। সি যা, সিপি তা, সিভি তা। 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ হিট দরকার, কনস্ট্যান্ট প্রেসারে হলে এটাকে সিপি বলবো, কনস্ট্যান্ট ভলিউমে হলে এটাকে সিভি বলবো। বোঝা গেছে? ওকে, আমরা একটা সূত্র পড়ছিলাম। কি পড়ছিলাম? হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ টেম্পারেচার of n mole by n mole by del T। ঠিক আছে, n mole
গ্যাসের টেম্পারেচার যদি আমি ডেলটি বৃদ্ধি করতে চাই, n মোল গ্যাসের টেম্পারেচার যদি আমি ডেলটি বৃদ্ধি করতে চাই, n মোল গ্যাসের টেম্পারেচার যদি আমি ডেলটি বৃদ্ধি করতে চাই, তাহলে আমার যে পরিমাণ হিট দরকার সেটা হচ্ছে nc ডেলটি। তাহলে এটা কি? এটা হচ্ছে যে পরিমাণ হিট দিয়ে আচ্ছা এটাকে আমরা কিউ দিয়ে লিখি, যে পরিমাণ হিট দিয়ে আমি n মোলার টেম্পারেচার ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে পারি। যদি আমি কনস্ট্যান্ট প্রেসারে এটা করতে চাই, তাহলে এই সূত্রে জাস্ট একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এখানে সি এর পরিবর্তে সিপি চলে আসবে। যদি আমি এটা কনস্ট্যান্ট ভলিউমে করতে চাই, তাহলে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এখানে সিপি এর পরিবর্তে সিভি চলে আসবে। ওকে, তো এখন আমরা যেটা পড়তেছিলাম সেটা তো আমরা চাই, ঠিক আছে? আমরা পড়তেছিলাম হচ্ছে আইসোব্যারিক প্রসেসের ফার্স্ট ল, সেটা হচ্ছে ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস পি ডেল বি। এখানে ডেল ইউ কি ছিল? এখানে ডেল ইউ ছিল অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ টেম্পারেচার, যেটা আমরা এখন বের করছি এন সিপি ডেল টি। বলো তো দেখি সিপি কেন ইউজ করতেছি এখানে? কেন সিপি ইউজ করতেছি না? কেন কেন আইসোব্যারিক প্রসেসে আমি সিপি ইউজ করব, নট সিভি? বলো কেন ইউজ করব? রাফি বলো কেন ইউজ করব? কারণ প্রেসার কনস্ট্যান্ট হলে সিপি ইউজ করতে হবে, ঠিক আছে? তো ডেল ইউ কি অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ টেম্পারেচার, যেটা হচ্ছে এনসিপি ডেলটি। তার মানে ডেল ইউর পরিবর্তে কি লিখতে পারবা? এনসিপি ডেলটি লিখতে পারবা। তাহলে আমরা এখানের মধ্যে লিখতে পারি ডেল কিউ সমান, আমরা আবার ফার্স্ট ল লিখবো, হ্যাঁ? তাহলে আমরা ফার্স্ট ল লিখতেছি, ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ডেল ইউর পরিবর্তে আমরা লিখতে পারি এন সিপি ডেলটি, আর ডেল ডব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারি পি ডেল বি, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিছু জিনিস আমাকে পড়াতে মনে করাই দিবা। একটা হচ্ছে কেন সিপি সিভি এর চেয়ে বড় হয়, আর হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি সমান সমান গামা। এরপরে হচ্ছে হ্যাঁ এটা 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 মনে করাই দিবা, আর সিপি মাইনাস সিভি সমান সমান আর, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এগুলো পড়বো। আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।